হ্যালো আমার ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের কাছে ক্লাস 10-এর নতুন অঙ্ক নিয়ে চলে এসেছি। আর ক্লাস 10-এর যে সরল সুদের চ্যাপ্টারটা, এই সরল সুদের চ্যাপ্টারটা দেখো, সরল সুদ যে কোষে দেখি 2 সিম্পল ইন্টারেস্ট, এই সিম্পল ইন্টারেস্টের 10 পর্যন্ত অঙ্ক আগের দুটো ক্লাসে আমি দিয়ে দিয়েছি। 1 থেকে 5 পর্যন্ত একটা, আর 5 থেকে 10 পর্যন্ত একটা, দুটো ক্লাস আমি দিয়ে দিয়েছি পার্ট 1 পার্ট 2 করে। তো যারা আগের ভিডিও দুটো দেখোনি তাদের কাছে অনুরোধ রইল, তোমরা আমার এই ভিডিও ডেসক্রিপশনে সেই দুটো ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা গিয়ে সেটা দেখে নিয়ে তারপরে এই ভিডিওটা দেখো। তো চলো ফ্রেন্ডস, শুরু করি। কোষে দেখি 2-এর সরল সুদ চ্যাপ্টারের 11 নম্বর অঙ্ক। তোমরা বইটা বার করে নেবে, তোমাদের কাছে আমি ক্লাসগুলো করাবো। আমি বইটা প্রশ্নটা আমি বোর্ডে লিখবো না, প্রশ্নটা মুখে বলবো, তোমরা বইয়ের সাথে মেলাবে, তারপরে খাতায় ঢুকে নেবে। আর যারা যদি মনে হয় যে তোমাদের অঙ্কগুলো পারবে, তবে তোমরা কি করবে, ভিডিওটা পজ করে নেবে। পজ করার পরে তোমরা নিজেরা অঙ্কটা করে তারপরে মেলাবে যে এটা ঠিক করলে না ভুল করলে। কেমন? তো অঙ্ক করার আগে আমি কিছু বেসিক জিনিসগুলো তোমাদের দেখিয়ে দিই। কোনো সংস্থাতে আমি যদি কিছু পরিমাণ টাকা রাখি, তাহলে সেই টাকা আমাকে রিটার্ন দেবে, তাই না? কিছু সময়ের জন্য আমি যদি সেই টাকাটা রাখি, তাহলে আমার টাকাটা আমি ওখানে রেখে দিলাম, সেই হিসাবে আমাকে কিছু এক্সট্রা টাকা দেবে। সেই এক্সট্রা টাকাটাকে বলা হয় সুদ। আর আমি ব্যাংকে যেই টাকাটা রাখলাম সেটাকে বলা হয় আসল। ব্যাংকে রাখতেও পারি বা ব্যাংক থেকে আমি নিতেও পারি, ঠিক আছে? তো মনে করো আমি যে পরিমাণ টাকাটা রাখবো বা যে পরিমাণ টাকাটা নেব সেটাকে বলা হয় আসল। সেটাকে কি ধরা হয়? পি। সুদ কি? আই। তাহলে এই যে আসল টাকাটা আমি একটা সময়ের জন্য রাখবো, তাহলে সময়টা কত ধরা হয়? সময়টাকে টি ধরা হয়, টি বছর। এগুলো সব টাকা হবে, এটাও টাকা, আর সময়টা ধরা হয় টি বছর। এইবার আমাকে ব্যাংক কিছু পরিমাণ আমাকে টাকা বেশি দেবে, তো বা আমার থেকে কিছু পরিমাণ টাকা সে বেশি নেবে, তাহলে কিছুটা একটা শর্ত আছে তো, তাই না? যে বছরে তোমাকে এত টাকা দিতে হবে 100 টাকার বিনিময়ে। তাহলে আমি যত পরিমাণ টাকা রাখবো সেই টাকার হিসেবে অঙ্কটা বেরিয়ে যাবে। কীরকম? সেটাকে বলা হয় সুদের হার, বার্ষিক সুদের হার, ঠিক আছে? সেটাকে কি ধরা হয়? R%। আর এটার মানে কি? মানে 100 টাকা আমি যদি ঋণ নিই বা 100 টাকা ব্যাংক থেকে আমি যদি টাকা তুলি বা টাকা রাখি, তাহলে 100 টাকার এক বছরের সুদ আমার কত হবে? 8 টাকা। তাই এই 8টাকে বলা হয় R%। এক একটা ব্যাংকের ক্ষেত্রে সেটা এক একটা হয়, তাই সেটাকে সুদের হার বলা হয়, বার্ষিক সুদের হার। এটাকে বলা হয় বার্ষিক সুদের হার। কেমন? তা সময় হয়ে গেল টি বছর, বার্ষিক সুদের হার হয়ে গেল আর বছর। তাহলে এখান থেকে আমাকে সুদ বার করতে বলে, ঠিক আছে? সুদ বার করতে বলে। তাহলে সুদটাকে আমরা কিভাবে বার করব? আই সমান ডিটেলসও দেখানো যায়, ডিটেলস আমি দেখালাম না, সরাসরি সূত্রটা লিখে দিলাম। আই মানে সুদ আই সমান কি হয়? পি টি আর বাই 100। এই সূত্র থেকেই তোমাকে সমস্ত অঙ্ক করতে হবে, সেটা সরল সুদের সূত্র, ঠিক আছে? আই সমান পিটি আর বাই 100। পি যেখানে আসল, টি যেখানে সময়, আর আর হচ্ছে বার্ষিক সুদের হার, ঠিক আছে? তো দেখো, তাহলে আই সমান যদি পিটি আর বাই 100 হয়, তোমাকে সরাসরি যদি আই বার করতে বলে, তবে তো তোমরা পেরে যাবে, আই সূত্রে ফেলে দিলে হয়ে যাবে পিটি আর বাই 100। কিন্তু কিছু ক্ষেত্রে আসল বার করতে বলে, কিছু ক্ষেত্রে সময় বার করতে বলে, কিছু ক্ষেত্রে আর বার করতে বলে। তাহলে এখান থেকে আমি সেটা বার করতে পারবো। তাহলে বলো পি সমান কি হবে? তাহলে পি সমান কি হবে? 100টা নিচে আছে, তাহলে 100টা হয়ে যাবে ওপরে আই এর সাথে গুণ, আর পি এর সাথে যেগুলো আছে সেগুলো ভাগ হয়ে যাবে, টি গুণ আর। এটা হচ্ছে পি এর সূত্র, আই গুণ 100 বাই টি গুণ আর। আবার এখান থেকে আমি টি এর মানও বার করতে পারি, এটা একটা। আবার টি এর মানও বার করতে পারি, কি? তাহলে টি এর মান বার করছি, 100টা হয়ে যাবে আই এর সাথে গুণ, আর টি এর সাথে যেগুলো আছে সেগুলো হয়ে যাবে ভাগ, পি গুণ আর। আবার আর এর মানও বার করতে পারি, কি সেটা বলো? আই গুণ 100 ভাগ পিটি, আই গুণ 100 ভাগ পিটি। তাহলে এই মেন সূত্র হচ্ছে কোনটা? মেন সূত্র হলো এটা, সুদের সূত্র, সুদ বার করার সূত্র, পিটি আর বাই 100। তোমরা এটা মনে রাখলে বাকিগুলো এই সূত্র থেকে বার করা যায়। বোঝা গেল? চলো এবার অঙ্কে চলে যাই। 11 অঙ্কটা কি বলেছে? বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে। দেখো এখানে সুদ তোমাকে বলে দিয়েছে, তাহলে বলেছে বার্ষিক 8% সরল সুদের হারে। তাহলে সরল সুদ লেখো, দেওয়া আছে, লিখবে 11 নম্বরের অঙ্ক। সরল সুদ আর কত
কত 8%, আসল কত পি, সুদ কত আই, তাই তো? আই কত দেওয়া আছে 168 টাকা। কি বার করতে বলেছে? কত বছরে, তার মানে তোমাকে এখানে সময়টা বার করতে বলেছে। তাহলে সময় মানে কি টি, তাই তো? তাহলে লিখবো, ধরি সময় টি বছর, বা এটা না লিখলেও হয়, যেহেতু আমি সরাসরি সূত্র থেকে করবো, না লিখলেও হয়, ধরে নিলেও কোনো অসুবিধা নেই। তাহলে আমরা জানি কি আই সমান সমান লিখবো, আমরা জানি আই সমান সমান পি টি আর বাই 100। তাহলে সুতরাং দিয়ে লেখো টি সমান সমান কি লিখবো 100 গুণ আই ভাগ টি এর মান বার করছি, তার মানে পি আর আরটা ভাগ হয়ে যাবে। বোঝা গেল? এবার এর মধ্যে তুমি মান বসিয়ে দাও। 100, আই এর মান কত আছে বলো 168, পি এর মান কত আছে 600, আর এর মান আছে 8। কাটাকুটি করো, দুটো শূন্যের সাথে দুটো শূন্য কেটে গেল, 8 দিয়ে কাটো, 8 দুগুণে 16, 8 একে 8, 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 7 21, তার মানে কত হলো 7কে 2 দিয়ে ভাগ করো, 3 দুগুণে 6, 3 পূর্ণ 1/2 বছর, 3 পূর্ণ 1/2 বছর, এটাই হলো তোমার উত্তর। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 12 অঙ্ক কি বলেছে? বলেছে যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা কোনো ব্যাংকে জমা দিয়ে সুদ আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে দেখি। এখানেও তোমাকে সময় বার করতে বলেছে, তাহলে করো। কি লিখবো? দেওয়া আছে আসল, লেখো আসল হয়ে যাবে 800 টাকা। ঠিক আছে, আচ্ছা সরল সুদ মানে আর, সরল সুদ আর কত বলেছে 10%। ঠিক আছে, এবার বলেছে দেখো 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই। তাহলে সুদে আসলে মানে সুদ যোগ আসলে, সুদ যোগ আসল কত বলেছে 1200 টাকা, তাই না? এটাকে বলা হয় সুদ আসল। মানে আমি যত টাকা জমা রাখলাম এবং আমি টোটাল যে, মানে সুদটা বলেনি কিন্তু, টোটাল যে টাকা আমাকে রিটার্ন দিয়েছে সেটাকে বলে, মানে সুদ সমেত আসলকে বলা হয় সুদ আসল। তাহলে এই টাকার মধ্যে সুদও আছে প্লাস আসলও আছে। তাহলে দেখো আমাদের আসল জানি, সুদ আসল জানি, তাহলে এখান থেকে আমরা সুদ বার করব। কি করে সুদ বার করব? সুদ আসল থেকে আসলটা বিয়োগ করে দেব, তাহলে সুদ পেয়ে যাব, তাই না? সুতরাং লেখো সুদ কি হবে 1200 বিয়োগ 800 টাকা, কত হবে 8 আর 4 12, মানে 400 টাকা। ঠিক আছে, কি বার করতে বলেছে? সময়। তাহলে লেখো ধরি সময় টি বছর, ধরি সময় টি বছর। তাহলে আমরা জানি কি আই সমান সমান পি টি আর বাই 100। এখান থেকে কি বার করতে হবে? টি। তাহলে সুতরাং এখানে চলে আসি, সুতরাং টি সমান সমান কি হবে 100 ইন্টু আই, মানে 100 ইন্টু আই ভাগ পি আর, তাই তো? তাহলে বার করে ফেলো। 100, আই কত পেয়েছি? আই মানে সুদ 400 টাকা, পি কত পেয়েছি 800 টাকা, আর কত 10%, তাই তো? এবার কেটে দাও, 0 0 কাটা, 4 দিয়ে 8কে কাটলে 2, এই 0 0 কাটা, 2 দিয়ে 10কে কাটলে 5, মানে 5 বছর, 5 বছর। ঠিক আছে, সময় পেয়ে গেলাম 5 বছর। এবার উত্তর লিখবে কি, যেটা চেয়েছে সেটা উত্তর লিখবে যে ওই টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা ছিল। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাওয়া যাক। 13 অঙ্কটা দেখো, বলেছে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7100 টাকা হয় এবং 4 বছরের সুদে আসলে 6200 টাকা হয়, তবে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। তা দেখো এখানে দুটো জিনিস চেয়েছে, একটা মূলধন মানে আসল, আর শতকরা সরল সুদের হার মানে আর একটা বার করতে বলেছে, তাই তো? দুটো শর্ত দিয়েছে, একটা 7 বছরের সুদে আসলে
7,100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6,200 টাকা। এই অঙ্কটা একটু অন্যরকমভাবে করতে হবে। কীরকমভাবে? 7 বছরের সুদে আসলে বলেছে 7,100 টাকা। তাহলে সুদে আসল মানে কি? আসলও আছে ওর মধ্যে, সুদও আছে। তার মানে ব্যাপারটা কীরকমভাবে করব? আসল প্লাস 7 বছরের সুদ। তার মানে কি? 7 বছরের সুদ আসল বলেছে, তার মানে আসলটা তো একই থাকবে, বছর শেষই হোক বা 1 বছর হোক, 2 বছর হোক, 3 বছর হোক, আসল আমার একই থাকবে। তাই আসল আর 7 বছরের সুদ মিলে হচ্ছে সুদ আসল। সেটা কত বলেছে? 7,100 টাকা। আরেকটা বলেছে আসল প্লাস 4 বছরের সুদ, সেটা কত? 6,200 টাকা। তার মানে লিখবো আসল প্লাস 4 বছরের সুদ কত? 6,200 টাকা। তাহলে দেখো এখান থেকে আমরা কি করতে পারি? এইটা দেখো, এইটা একটা শর্ত, এটাও আরেকটা শর্ত, দুটো কিন্তু একই বার্ষিক সরল সুদের হার, তাই না? এটাও আমার যা সরল সুদ, এটাও সুদের, মানে এটা যা সুদের হার, এটাও আমার একই সুদের হার। তাহলে আমি কি করব? এটা যদি বিয়োগ করে দিই, দেখো আসল যেহেতু আমার দুটোর ক্ষেত্রে এক আছে, তাহলে যদি আমি বিয়োগ করি তাহলে আসল আসল কেটে যাচ্ছে, শুধু সুদটা পড়ে থাকবে, তাই তো? তাহলে লিখবো বিয়োগ করি, বিয়োগ করে পাই। কি পাবো? এটাতে বিয়োগ করে পাই মানে কি? এটা বিয়োগ চিহ্ন হবে, এটাও বিয়োগ হবে, এটাও বিয়োগ হবে, তাই না? তাহলে আসল আসল কেটে গেল, কি পড়লো? দেখো 7 বছরের সুদ আর এটা 4 বছরের সুদ, বিয়োগ করছি, তাহলে কত? 3 বছরের সুদ পেলাম। 3 বছরের সুদ পেলাম, তাহলে এটাও বিয়োগ করে কত হয়? 1, 0 থেকে 0, 0, 1 থেকে 2 বিয়োগ যায় না, 9 থেকে 2 বিয়োগ করলে কত হয়? মানে সরি, 11 থেকে 2 বিয়োগ করলে 9 হয়, তাই তো? তাহলে 900 টাকা। 900 টাকা 3 বছরের সুদ পেলাম 900 টাকা। এবার দেখো এই টাকাটা একটু বোঝো, 3 বছরের সুদ পেয়েছি 900 টাকা, তাহলে এখান থেকে আমি 1 বছরের সুদ পেতে পারি। কিন্তু আমি যদি এখানে মনে করো 4 বছরের সুদ পেলাম বা 7 বছরের সুদ পেলাম, ঠিক আছে? কথা মনে করো 4 বছরে আমি সুদ পেয়ে গেলাম, তাহলে এই 4 বছরের সুদ পেয়ে গেলাম, তার মানে এর মধ্যে 4 বছরের সুদও আছে প্লাস আসলও আছে। তাহলে যদি আমি 4 বছরের সুদটা পেয়ে যাই, তবে এই সুদ আসল থেকে ওই সুদটা যদি বিয়োগ করে দিই, তাহলে আমি আসলটা পেয়ে যাবো তো, তাই তো? তাহলে দেখো এখান থেকে আমরা কি করব? 4 বছরের সুদটা বার করব। কি করে? 3 বছরের সুদ 900 টাকা, এখানে লিখবে 1 বছরের সুদ। কি হবে বলো? 3 বছরের সুদ যদি 900 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ কি হবে? কমে যাবে। তাই 900 ভাগ 3 টাকা কত হচ্ছে? কাটো 3 3 9, মানে 300 টাকা। তাহলে 1 বছরের সুদ পেলাম, এখান থেকে আমি 4 বছরের সুদ বের করে নেব। 4 বছরের সুদ কি হবে? বেড়ে যাবে, তাই 300-র সাথে 4 গুণ করবো, 3 4 12, মানে 1,200 টাকা। 4 বছরের সুদ পেলাম কত? 1,200 টাকা। 4 বছরের সুদ আসল কত? 6,200 টাকা। তাহলে আমি দেখো 4 বছরের সুদ যদি আমি এটার থেকে বিয়োগ করে দিই, তবে আমি আসল পেয়ে যাব। সুতরাং কি লিখবো? আসল কি হবে? 6,200 থেকে 1,200 বিয়োগ করব। দেখো 4 বছরের সুদ বাড়া না করে, আমি যদি 4 বছরের সুদ বের না করে আমি যদি 7 বছরের সুদটা বার করতাম, ঠিক আছে? তাহলে 7 বছরের সুদটা যেটা বের হতো সেটা এইটার থেকে বিয়োগ হতো। 7 বছরের সুদটা বিয়োগ করলে আমি আসল পেয়ে যেতাম। বোঝা গেল? তাহলে এটা বিয়োগ করে কত হচ্ছে? 0 0, 6 থেকে 1 বিয়োগ করলে 5, মানে 5,000 টাকা। বোঝা গেল? তাহলে দেখো আসল পেয়ে গেছি 5,000 টাকা। তাহলে আসল পেয়ে গেলাম, 4 বছরের সুদ পেয়ে গেলাম 1,200 টাকা। তাহলে এখান থেকে আমি কি বার করব? সময় পেলাম 4 বছর, তাহলে এখান থেকে আমি কি বার করব? লেখো তাহলে, কোথায় লিখবো? দেখো আসল লিখবে, সুতরাং আসল পি কত পেলাম? 5,000 টাকা। আসল কিন্তু আমার একই থাকবে, সে 7 বছরের ক্ষেত্রে হোক আর 4 বছরের ক্ষেত্রেই হোক। আসল পেলাম 5,000 টাকা। তাহলে আমি সুদ কোনটা নেব? 4 বছরের সুদটা নেব। এই যে 4 বছরের সুদটা নেব, সুদ মানে আই কত নেব? যেহেতু 4 বছরের ক্ষেত্রে বছরটা, সময়টা 4 বছর ধরছি, তাই 4 বছরের সুদ কত সেটা বার করব, ঠিক আছে? 7 বছরটা ধরবো না। তাহলে সুদ কত পেয়েছি? 4 বছরের 1,200 টাকা। সময় কত? মানে টি, সময় কত পেয়েছি? 4 বছর।
4 বছরটা নিয়েছি, এখান থেকে কী বার করবো, আর এর মান বার করবো। তাহলে পি টি আর বাই 100 যদি আই হয় তাহলে আর কি হবে, 100 গুণ আই ভাগ পিটি। ঠিক আছে, তাহলে আর এর মান বার করো, 100 গুণ আই মানে 100, আই কত 1200, পিটি পি হচ্ছে 5000 টাকা, আর টি হচ্ছে 4 বছর। ঠিক আছে, কাটাকুটি করো এবার। এই দুটো শূন্যের সাথে দুটো শূন্য কেটে গেল, এই একটার সাথে একটা, 4 দিয়ে কাটো, 3 4 12, আর একটা শূন্য, 5 দিয়ে কাটলে 5 6 30, তার মানে কত হলো 6%। আর যেহেতু বার্ষিক সুদের হার তাই সেটা পার্সেন্টে হবে, সুতরাং লেখো যে আসল 5000 টাকা, বার্ষিক সুদের হার 6%। বোঝা গেল, এটাই তোমার উত্তর। পরের অঙ্কে চলো। 14 অঙ্কটা কি বলেছে, একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2360 টাকা ও 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত বার করতে বলেছে। অনুপাতটা পরে বার করবো, প্রথমে কী বার করতে হবে, ব্যাংকের ক্ষেত্রে সরল সুদের হার, পোস্ট অফিসের ক্ষেত্রে সরল সুদের হার, তাহলে দুটোর আমি অনুপাত বার করতে পারবো। তাই তো, দেখো দুটোর ক্ষেত্রে আমার আসল একই, কিন্তু সুদ আসলটা দুটোর ক্ষেত্রে আলাদা, আর বছর সময়টাও কিন্তু একই। ঠিক আছে, খুব সোজা অঙ্ক দুটো ক্ষেত্রে। একটা বলেছে ব্যাংক, একটা বলেছে পোস্ট অফিস। তাহলে ব্যাংকের ক্ষেত্রে আসল কত লিখবো, ব্যাংকের ক্ষেত্রে তোমরা লিখবে যে ব্যাংকের ক্ষেত্রে আসল। তাহলে পোস্ট অফিসের ক্ষেত্রেও আসল, আমার যেহেতু জায়গাটা কম তাই পাশাপাশি লিখছি, তোমরা উপর নিচে লিখতেও পারো। প্রথমে ব্যাংকেরটা বার করবে, তারপরে পোস্ট অফিসেরটা বার করবে। ঠিক আছে, তাহলে পোস্ট অফিসের ক্ষেত্রে আসল পি, দুটো ক্ষেত্রে 2000 টাকা, এটাও 2000 টাকা। এবার বলেছে সময়, তাহলে এটাও সময় 3 বছর। এবার দেখো বলেছে যে 3 বছর পরে তারা সুদ সহ 2360 টাকা, মানে 2360 টাকা এটা ব্যাংক থেকে পান, এবং পোস্ট অফিস থেকে পান 2480 টাকা। ঠিক আছে, তাহলে লিখবো কি, সুদ আসল, সুদ যোগ আসল, এটারও সুদ যোগ আসল। ব্যাংকের ক্ষেত্রে কত বলেছে টাকা, আর পোস্ট অফিসের ক্ষেত্রে কত বলেছে 2480 টাকা। এবার দেখো সে একইভাবে সুদ আসল পেয়েছি, তাহলে সুদ আসল থেকে আসল বিয়োগ করলে সুদটা পেয়ে যাব, তাই না? আর এটারও সুদ আসল থেকে আসল বিয়োগ করলে সুদ পেয়ে যাব, তার মানে লেখো সুদ আই কি হবে, 2360 থেকে 2000 টাকা বিয়োগ হবে, টাকা কত হবে 360 টাকা। আর এর সুদ কি হবে বার করো, 2480 থেকে 2000 টাকা কত হবে, এর 480 টাকা। এবার দেখো আসল পেয়ে গেছি, সময় পেয়ে গেছি, সুদ পেয়ে গেছি, কি বার করবো এবার, দুটো ক্ষেত্রে আমি বার্ষিক সরল সুদের হার বার করব। লিখবে সুতরাং বার্ষিক সরল সুদের হার কি হবে, আর ওই যেটা সূত্র আমরা জানি, পি সমান সমান পিটি, আই সমান সমান পিটি আর বাই 100, তাহলে আর সমান সমান কি হবে, আই এর সাথে হয়ে যাবে 100 গুণ, আর পিটি হয়ে যাবে নিচে ভাগ। তার মানে কি হবে দেখো, আই মানে কত, এখানে 360 গুণ 100, এখানে পি কত 2000 টাকা, টি কত 3 বছর, তাই তো। কাটোর, এই শূন্য দুটো শূন্য কেটে গেল, এই শূন্যের সাথে এই শূন্য কেটে গেল, 3 দিয়ে 3 বারং 36, 2 দিয়ে 6 দুগুণী 12, তার মানে কত পেলাম 6%। এটার পেলাম 6%, আর এটা সুদের হার বার করো। আর একইভাবে আই গুণ 100 ভাগ পি গুণ টি, তাহলে কত হবে, আই কত, এর সুদ কত 480 গুণ 100, পি কত এখানে 2000 টাকায়, টি কত 3 বছর। তাহলে এই শূন্য কেটে গেল, এই শূন্য কাটা, 2 দিয়ে 48কে কাটলে 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 3 দিয়ে 3 8 24, তার মানে এটার পেলাম 8%।
সুদের হার পেলাম 8%। কী বার করতে বলেছে? ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত। তাহলে ব্যাংকের পেয়েছি 6% আর পোস্ট অফিসের পেয়েছি 8%। তাহলে লেখো ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হারের অনুপাত কি হবে বলো? এটা হচ্ছে 6, আমি এখানটা করলাম 6:8। তার মানে কি হবে? কি হবে দেখো, 6:8। অনুপাতকে ভগ্নাংশে নিয়ে কাটাকুটি করতে হয়, আর যারা সরাসরি পারো তারা সরাসরি করতে পারো। কত? 2 দিয়ে কাটাকুটি যায় 3 দুগুণে 6, 4 দুগুণে 8। আর যারা সরাসরি করতে না পারো তারা ভগ্নাংশে নিয়ে কাটাকুটি করবে। 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, তার মানে 3:4। এটাই তোমার উত্তর। বোঝা গেল? চলো পরের অঙ্কে। 15 অঙ্কটা দেখো। একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর 15,000 টাকা ধার করে, তার মানে আমি আসল পেয়ে গেলাম। 5 বছর পর মানে সময় পেয়ে গেলাম। শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। যেহেতু আমি শোধ করতে 22,125 টাকা দিয়েছি, তার মানে কি এটা আমার সুদ আসল হয়ে গেল। ঠিক আছে, মানে সুদ এবং আসল মিলে আমি শোধ করেছি। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। খুব সোজা জিনিস। কি লিখবো? লেখো, দেওয়া আছে কি? আসল। পি 15,000 টাকা। 15,000 টাকা, সময় বলেছে 5 বছর। সুদ আসল, সুদ যোগ আসল কত বলেছে? 22,125 টাকা। 25 টাকা। এবার আসল জানি, সুদ আসল জানি, তাহলে সুদ আসল থেকে আসল বিয়োগ করলে আমি সুদ পড়ে থাকবে। তাহলে সুতরাং সুদ কি হবে? 22,125 বিয়োগ 15,000 টাকা। বিয়োগ করো, 125 শূন্য বিয়োগ করলে 125ই হয়। 2 থেকে 5 বিয়োগ যায় না, 12 থেকে 5 বিয়োগ করলে 7, 7 5 12, আর 2 2 মিলে 0, মানে 7,125 টাকা সুদ পেয়ে গেলাম। কি বার করতে বলেছে? সুদের হার কত লিখবো? সুতরাং বার্ষিক সরল সুদের হার, সুদের হার কি হবে? I গুণ 100 ভাগ P গুণ T। কি হবে? I কত জানি আমরা? 7,125 টাকা। P জানি আমরা 15,000 টাকা। T জানি 5 বছর, তাই তো? পার্সেন্টে হয়। ও I গুণ 100 হবে, 100টা লিখে। ঠিক আছে, I গুণ 100। এবার কাটাকুটি করো, দুটো শূন্যর সাথে দুটো শূন্য কেটে গেল। 5 দিয়ে কাটো, 5 একে 5, 6 7, মানে 21, 4 5 20, আর 21 মানে 1, 2 12, 5 2 10, 5 5 25। ঠিক আছে, 5 দিয়ে কাটো আবার, 3 5 15, 0, 5 দিয়ে কাটলে 5 2 10, 5 8 40, 5 5 25। আবার কাটো, 5 দিয়ে 5 6 30, 5 5 25, 5 7 35, তাই তো? 5 5 25, 5 7 35। এবার 3 দিয়ে কাটাকুটি করো, 3 2 6, 3 দিয়ে কাটলে 3 3 একে 3, 3 5 3 একে 3, 4 5 2, মানে 3 9 27, মানে 19/2, 19/2। কাটাকুটি করো, 9 2 18, একটাও চলে যাবো পরে, 2 চলে আসবে নিচে, 9 15 1/2%। এটা তোমার উত্তর। বোঝা গেল? পরের অঙ্ক দেখো ফ্রেন্ড, 16 অঙ্কটা কি আছে বলেছে, আসলা চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লক্ষ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। প্রতি বছর, 1 বছরে মোট সুদ বাবদ মানে টাকাটা 2 ভাগে রেখেছে, কিছুটা ব্যাংকে রেখেছে, কিছুটা পোস্ট অফিসে রেখেছে। মানে ব্যাংক থেকে যে সুদটা পান এবং পোস্ট অফিস থেকে যে সুদটা পান বছর শেষে, সেটার মোট করলে 5,400 টাকা হয়। বলেছে ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে দেখি। এই ক্ষেত্রে একটু জটিল করেছে, খুব সোজা, তবুও এখানে ধরে নিতে হবে যে তিনি কোথায় কত টাকা রেখেছেন। কেমন লিখব? ধরি
তিনি ব্যাংকে টাকা জমা রাখেন এক্স টাকা। ঠিক আছে, তিনি ব্যাংকে টাকা জমা রাখেন এক্স টাকা, বা তিনি ব্যাংকে জমা রাখেন এক্স টাকা। তাহলে বলেছে বাকিটা পোস্ট অফিসে রাখে, তাহলে লেখো বাকিটা পোস্ট অফিসে রাখেন। সুতরাং তিনি পোস্ট অফিসে জমা রাখেন, কি হবে বলো? তার কাছে ছিল হচ্ছে মোট 1 লক্ষ টাকা। তার কাছে ছিল মোট 1 লক্ষ টাকা, এর মধ্যে এক্স টাকা তিনি ব্যাংকে রাখেন। তাহলে বাকি টাকাটা কি করে বার করবো? এক্সট্রা বিয়োগ করে দেব। বোঝা গেল? যে টাকাটা ব্যাংকে রাখেন সেই টাকাটা বিয়োগ করলে বাকি টাকাটা হয়ে যায়। তাই ছিল 1 লক্ষ টাকা, এক্স টাকা রেখে দিল ব্যাংকে, বাকি টাকা এই পরিমাণ তিনি পোস্ট অফিসে রাখেন। আচ্ছা, এখানে যেহেতু সুদটা বছর শেষে দেওয়া আছে, ঠিক আছে, তাই এখানে সময়টা 1 বছরই ধরবো। তাহলে মোট সুদ লিখবো, মোট সুদ 5,400 টাকা। এখানে আরো লিখবো বছর শেষে মোট সুদ 5,400 টাকা। তাহলে সময় এখানে কত বলে দিল? বছর মানে 1 বছর, সময় এখানে 1 বছর। আচ্ছা, এখানে বলেছে ব্যাংকের সুদের হার 5%, পোস্ট অফিসের সুদের হার 6%। ঠিক আছে, তাহলে লেখো ব্যাংকের ক্ষেত্রে সুদের হার 5%, পোস্ট অফিসের ক্ষেত্রে সুদের হার, ব্যাংকের ক্ষেত্রে 5%, পোস্ট অফিসের ক্ষেত্রে 6%। কি বার করবে একটু বুঝে নাও। ব্যাংকের ক্ষেত্রে যে সুদের হারে যে টাকাটা জমা রেখেছিলেন, পোস্ট অফিসের ক্ষেত্রে যে টাকাটা জমা রেখেছিলেন, এই দুটো ক্ষেত্রে আমি সুদ বার করব। ব্যাংকে রেখেছিলেন আমি ধরেছি এক্স টাকা, তাহলে এক্স টাকার সুদ 5%-এর কত হয় সেটা বার করব। আর পোস্ট অফিসে জমা রেখেছেন এই টাকাটা, তাহলে এই টাকার 6%-এর সুদ কত হয় সেটা বার করব। এই ব্যাংকের এবং পোস্ট অফিসের দুটো সুদ যোগ করেই আমি মোট সুদ কত সমান করব? 5,400 টাকার সমান করব। ঠিক আছে, তাহলে এবার স্টেপ বাই স্টেপ করি, চলো। ব্যাংকের ক্ষেত্রে সুদ কি হবে বলো? PTR/100। পি এখানে ব্যাংকের আসল কত ধরেছি? এক্স টাকা। টি কত ধরেছি? 1 বছর। আর কত ব্যাংকের? 5/100 টাকা। আচ্ছা, পোস্ট অফিসের ক্ষেত্রে সুদ কি হবে? পোস্ট অফিসের টাকা কত রেখেছি? 1 লক্ষ, কটা শূন্য? 2, 5, 2, 3, 5 বিয়োগ এক্স, এটা হয়ে গেল পোস্ট অফিসের আসল। সময় একই, সুদের হার 6/100। বোঝা গেল? ব্যাংকের সুদ পেলাম, পোস্ট অফিসের সুদ পেলাম, এই দুটো যোগফল করে আমি কত টাকা সুদ সমান করব? 5,400 টাকা। তাহলে এখানে লিখবো কি? শর্তানুসারে বা প্রশ্ন মতে, শর্তানুসারে বা প্রশ্ন মতে কি লিখবো? দুটো সুদ সমান যোগ করব। তাহলে কি? এক্স গুণ 5, তাহলে কত হয়? 5x হয়, 5 লিখে দাও। 1 লিখলো যে না লিখলো তাই, 100 যোগ 1 লক্ষ বিয়োগ x গুণ 6/100, তাই তো? একটা লিখলাম না, 1 লক্ষ বিয়োগ x, এটা সমান সমান কত? এই 5,400 টাকা। যেহেতু মোট সুদ বলেছে 5,400 টাকা, 5,400 টাকা। যেহেতু ভগ্নাংশের যোগফল, তাই এটা 100 হলো লসাগু। এটা কত হচ্ছে? 5x যোগ 1 লক্ষ, সাথে 6 গুণ আছে, তাই 6 লক্ষ হয়ে যাবে, বিয়োগ 6x সমান সমান 5,400, বা বিয়োগ করো
5x থেকে 6x বিয়োগ হলে, যেহেতু বড়টার চিহ্ন মাইনাস তাই -x যোগ 6 লক্ষ। 100টা এখানে আসলে গুণ হয়ে যাবে, তাই গুণ হলে আরও দুটো শূন্য বেড়ে যাবে, তাহলে কত হলো 5,40,000। এইবার -x 6 লক্ষটা এবারে চলে আসবে 5,40,000 বিয়োগ 6 লক্ষ বা -x সমান 6 লক্ষ থেকে 5,40,000, তার মানে কত পড়ে থাকে 60,000 টাকা। যেহেতু বড়টার চিহ্ন বিয়োগ, 6 লক্ষ থেকে 5 লক্ষ বিয়োগ করছি, বড়টার চিহ্ন হবে তাই মাইনাস, এই পাশে মাইনাস এই পাশেও মাইনাস, মাইনাস মাইনাস কেটে যায়, সুতরাং x এর মান কত পেলাম 60,000 টাকা। ঠিক আছে, x এর মান পেয়ে গেলাম 60,000 টাকা। তাহলে x এর মান পেয়েছি মানে কি, তিনি ব্যাংকে জমা রাখেন 60,000 টাকা, আর পোস্ট অফিসে জমা রাখেন কত 1 লক্ষ বিয়োগ 60,000 টাকা। এটা তাহলে করে নাও তোমরা, আমি এখানে করছি। তাহলে লেখো, ব্যাংকে জমা রাখেন 60,000 টাকা আর পোস্ট অফিসে জমা রাখেন 1 লক্ষ বিয়োগ 60,000, কত হবে 40,000 টাকা। এটাই তোমার উত্তর। যেহেতু একটা অঙ্কের মধ্যে ধরলাম তাই একটু শর্টকাটে করলাম। আমি যেগুলো মুখে বলে দিলাম তোমরা সেটা খাতায় লিখবে, আর বাকিটা আমি এখানে করিয়ে দিয়েছি। বোঝা গেছে? তাহলে কি বললাম, x এর মান পেয়েছি, যেটা ব্যাংকে রাখেন সেটা হচ্ছে x টাকা, সেটা কত 60,000 টাকা, আর এই x টাকাটা 1 লক্ষ থেকে বিয়োগ করলেই পেয়ে যাবো পোস্ট অফিসের টাকা। তাহলে কি লিখবো, পোস্ট অফিসে জমা রাখেন 1 লক্ষ বিয়োগ 60,000 মানে 40,000 টাকা। এটা তোমার উত্তর হয়ে গেছে। ঠিক আছে, তো ফ্রেন্ডস ভিডিও অনেক বড় হয়ে গেছে, আমি আজকে আর অঙ্ক দেবো না, আজকে 16 পর্যন্তই থাক। পরে যে 17, 18, 19, 20 এবং 21-এর যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো চেষ্টা করবো একদিন একটা ক্লাসে দিয়ে দিতে। আর যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাই আমি আর বেশি বড় করলাম না, ভিডিও আজকে 16 পর্যন্ত থাক। দেখা হচ্ছে ফ্রেন্ডস আবার পরের ক্লাসে নেক্সট অঙ্কগুলো নিয়ে। ততক্ষণে ভালো থেকো, আর সামনে যেহেতু তোমাদের পরীক্ষা, ভালো মতো প্রিপারেশন নাও। ঠিক আছে, তো চলো টাটা।